ফের পাকিস্তানের সঙ্গে মিশে যাওয়ার একটা পরিকল্পনা বাংলাদেশ, তার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের কিছু মানুষের, কিছু গোষ্ঠীর, কিছু সংগঠনের আছে। এটা পরিষ্কার হচ্ছে এই কারণের জন্য, কারণ আমাদের কাছে ইনফরমেশন রয়েছে যে ফেব্রুয়ারিতে, আগামী ফেব্রুয়ারিতে 2025-এ পাকিস্তানের একটি বিশেষ সেনাদল বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়ার জন্য আসছে। শুধুমাত্র পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানকে দরজা খুলে দিয়েছে তা নয়, শুধুমাত্র ভিসা ব্যবস্থাকে শিথিল করেছে তা নয়, শুধুমাত্র পাকিস্তানের মানুষরা তারা যে কোনো অরিজিনের, যে কোনো দেশে, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারে, তারা অতি সহজে বাংলাদেশে আসতে পারবে এই নির্দেশিকা জারি করা তা নয়, বরঞ্চ পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ দল জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা বাংলাদেশ আসতে চলেছে বাংলাদেশের সেনাবাহিনীকে বিশেষ ট্রেনিং দেওয়ার জন্য, স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য। তার মানে কোথাও এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আর্মি ট্রেনিং জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশ আর কোনো দেশের সঙ্গে করছে না, করছে পাকিস্তানের সঙ্গে। অর্থাৎ পাকিস্তান বাংলাদেশকে শুধুমাত্র সমরাস্ত্র সাপ্লাই দেবে বা পারমাণবিক বোম এর কনসেপশন দেবে বা নিউক্লিয়ার যে কোনো রকম অ্যাটমিক এনার্জি সম্পর্কে শেখাবে বা তার পাঠ পড়াবে, শুধু তাই নয়, বাংলাদেশের সেনাবাহিনী অন ফিল্ড ট্রেনিং, জয়েন্ট ভেঞ্চার ট্রেনিং, সেটাও বাংলাদেশ কিন্তু করতে চলেছে পাকিস্তানের সঙ্গে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে বাংলাদেশের 10টি সামরিক কমান্ডে, 10টি সামরিক কমান্ড 1 2 3 4 5 6 7 8 9 10 10টি সামরিক কমান্ডে প্রশিক্ষণ দেবে পাক সেনা। জেনারেল ওয়াকারুজ্জামান প্রস্তাব গঠন, এই বাংলাদেশের সেনা প্রধানের যে প্রস্তাব সেটা গ্রহণ করা হয়েছে, এটাই হচ্ছে সংবাদ সূত্রের খবর। আসুন আপনাদেরকে এবার দ্রুত দেখাবো এই সংক্রান্ত বিস্তারিত কি তথ্য আমাদের কাছে রয়েছে এবং প্রথম জানাবো যে কি খবর রয়েছে আমাদের কাছে এই বিষয়ে। আসুন একবার দ্রুত আপনাদেরকে দেখাই, তথ্য সম্বলিত কাগজ নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, ফের পাকিস্তানের সঙ্গে মিশতে চলেছে কি বাংলাদেশ? কারণ এর মধ্যে আমরা জানি যে বাংলাদেশ থেকে অনেকে পাকিস্তানকে কনগ্রাচুলেট করেছে। পাকিস্তান থেকে পণ্য আমদানির পাশাপাশি এবার সেনা আমদানি হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে পাক সেনা, এটাই আমরা জানতে পাচ্ছি। ফেব্রুয়ারির শুরুতেই বাংলাদেশে আসছে পাক সেনাবাহিনীর বিশেষ দল। দলটার নেতৃত্ব দেবেন পাক সেনার জয়েন্ট কমিশনার, তার নাম আমি বললাম সাহির শামসাদ মির্জা। এই সাহির শামসাদ মির্জা আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড সদর দপ্তরের কমান্ড ছিলেন। 1 বছর ধরে চলবে এই প্রশিক্ষণ। এই সূত্র আমরা জানতে পাচ্ছি বাংলাদেশের 10টি সামরিক কমান্ডে প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করেছেন, এটাই হচ্ছে সংবাদ সূত্রের খবর। ফের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা সামরিক মহড়া যেটাকে বলা হয়, সেই সামরিক মহড়া শুরু হতে চলেছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান। এবং একটা জিনিস তো এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে পাকিস্তান যেভাবে চাইছে, আপনি এটাকে একটু ঘুরিয়ে ধরতে পারেন। 1971-এর যুদ্ধ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান ছিল হচ্ছে বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান হচ্ছে বর্তমানে যে পাকিস্তান রাষ্ট্র। পূর্ব পাকিস্তান বাংলাদেশিদের উপর অত্যাচার করতো, তখন বাই দ্য ওয়ে বাংলাদেশ নাম ছিল না। সেই কারণের জন্য মুক্তিযুদ্ধের অবতারণা, মুক্তিযুদ্ধ শুরু হওয়া। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তার সঙ্গে শেখ মুজিবুর রহমানের কথাবার্তা, এবং তার পরবর্তীকালে ভারতের সেনাপ্রধানকে ডেকে ইন্দিরা গান্ধীর বিশেষ মিটিং, প্রাতরাশের মিটিং, এবং তারপর তাকে নির্দেশ দেওয়া যে আপনাকে যে কোনো সময় সেনা মুভমেন্টের জন্য যেতে হতে পারে। প্রায় 2 কোটি শরণার্থী ভারতবর্ষে জায়গা পেয়েছিলেন সেই সময়। বাংলাদেশের সঙ্গে মুক্তিযুদ্ধে শুধুমাত্র ভারত আর্মস, অ্যামুনিশন অ্যান্ড আর্টিলারি দিয়ে সাহায্য করেনি। 1971-এর মুক্তিযুদ্ধে সরাসরি ভারতীয় সেনা বাংলাদেশে গিয়ে লড়াই করে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তার মধ্যে হিন্দু মুসলিম সবিশেষ সমস্ত মানুষ ছিলেন যারা একটা স্বাধীন বাংলাদেশ দেখতে চাইছিলেন। পরবর্তীকালে ঢাকার রেস কোর্সের মাঠে নিয়াজি তখন ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান, নিয়াজির আত্মসমর্পণ এবং তারপরে ভারতবর্ষ বাংলাদেশিদের হাতে ক্ষমতা দিয়ে দেয়। একদিনের জন্য ভারতের সেনা বাংলাদেশের কোনো অংশ তারা দখলদারি করেনি, দখল করে রাখেনি। সেই সময় চট্টগ্রাম নেওয়ার সুযোগ ছিল, চট্টগ্রাম সেই সময় ভারতবর্ষ নেয়নি। আপনাদেরকে বলে রাখি, 1971-এর মুক্তিযুদ্ধে প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য
93,000 পাকিস্তানি সৈন্য তারা ভারতের হাতে স্যারেন্ডার করেন, আত্মসমর্পণ করেন, স্যারেন্ডার করেন, হেরে যান এবং তারপর সেই পাকিস্তানি সেনাদের সসম্মানে এই যশোর রোড দিয়ে অর্থাৎ এখন ন্যাশনাল হাইওয়ে 35 সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়, পরবর্তীকালে দিল্লিতে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের রাজকীয় যত্ন আত্মীতে রাখা হয় এবং পরবর্তীকালে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পাকিস্তানের হাতে ফেরত দেওয়া হয়। সেই পাকিস্তান, যে পাকিস্তান মাথা নিচু করেছিল, এটা ইন্দিরা গান্ধীর, আমি বলবো যে সেই সময়কার একটা ঐতিহাসিক সিদ্ধান্তগত ত্রুটি হয়তো বা এটা, যে তিনি চাইলে সেই সময় চট্টগ্রামকে দখল করতে পারতেন। আর এই সময় এখন দেখাচ্ছি বাংলাদেশের তদানীন্তন সরকার বা বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান অর্থাৎ ইলেক্টেড নয়, একজন সিলেক্টেড ব্যক্তি মোহাম্মদ ইউনূস, তিনি কি কি সিদ্ধান্ত নিচ্ছেন আসলে এই মুহূর্তে। এবার এই সিদ্ধান্ত নিয়ে কি প্রশ্ন উঠছে দেখি একবার। সিদ্ধান্ত হচ্ছে সামরিক 53 বছর পর পাকিস্তানের সঙ্গে কি আবার মিশে যেতে চলেছে বাংলাদেশ, অর্থাৎ আবার সেই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হতে পারে। কারণ এর মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু অনেকে 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। যে পাক সেনার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের জন্ম, সেই পাক সেনাকে আবার বাংলাদেশে প্রবেশের অনুমতি দিচ্ছে বাংলাদেশ। এই কিন্তু প্রথম পাক সেনা বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারে তারা সামরিক ট্রেনিং করবে, ক্যাম্প করবে। 1971-এর বাংলাদেশে যে সেনারা লড়াই করেছিল তারা কি মেনে নেবেন এই সিদ্ধান্ত? যদিও তাদের মধ্যে বহু মানুষ মারা গেছেন, আজ থেকে প্রায় 53-54 বছর আগের ঘটনা। তারা অনেকে নেই, তাদের হয়তো উত্তরসূরিরা আছেন, তাদের পরিবার পরিজনরা আছেন, তাদের কাছে এটা অপমানজনক। পাক সেনা বাংলাদেশে ঢুকলে ভারতের পক্ষে তা কতটা চিন্তা হতে পারে আমাদের অবশ্যই নিজেদের নিয়েও ভাবতে হবে। কারণ যে পাকিস্তানের বিরুদ্ধে ক্রমাগত ভারতের একটা লড়াই রয়েছে, বিশেষত জঙ্গি অনুপ্রবেশের দিক থেকে, সেটা এবার বাংলাদেশের দিকেও হতে চলেছে। অর্থাৎ এই যে দীর্ঘ 2500 কিলোমিটার যে বর্ডার, এটা কিন্তু অসুরক্ষিত হবে। যে বাংলাদেশ একদিকে যখন ধেয়ে আসছে, অন্যদিকে আপনারা জানেন যে আরাকান আর্মি, অন্যদিকে তখন কিন্তু প্রস্তুত থাকছে ভারত। অর্থাৎ যে কোনো সময়, আমরা আবার রিপিট করছি, বারবার করে বলছি, গতকাল বিএসএফের তরফে ভারতের প্রস্তুতির কথা জানানো হয়েছে। অবস্থায় পাক সেনার মাধ্যমে বাংলাদেশে প্রশিক্ষণ নেওয়ার ঘটনাটা কিন্তু অত্যন্ত, এই ঘটনা তাৎপর্যপূর্ণ। আরাকান আর্মিকে প্রতিহত করতেই কি সিদ্ধান্ত বাংলাদেশে, নাকি ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক ব্যবস্থা তারা করতে চলেছে? এই ঘটনা ভারত বাংলাদেশের সম্পর্কের ফাটলকে বড় করবে, এটা স্বাভাবিক। কারণ ভারতের সঙ্গে কোনোভাবেই মিত্রতার সম্পর্ক পাকিস্তানের নেই। হাসিনার সময়, আওয়ামী লীগ যখন সরকার ছিল, সেই সময় আমরা জানি যে 53 বছর পরে আবার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ হয়তো মিশতে চলেছে, এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং সেই সম্ভাবনাকে মাথায় রেখেই ভারত তার প্রস্তুতি নিচ্ছে। আমি গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম, শুধুমাত্র তেজস নয়, রাফাল শহর একাধিক বিমান প্রস্তুত রাখা হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে ভারতের সেনাকে বিভিন্ন জায়গায়, আপনাদেরকে বলে রাখি যে বিএসএফকে ফ্রন্টিয়ার লাইনে মুভ করানো হয়েছে 0 পয়েন্টের দিকে, বাংলাদেশ সেনাকে যাতে সেখান থেকে কোনো রকমের অনুপ্রবেশ না ঘটে সেদিকে সতর্ক রাখা হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে বিএসএফ যে স্পেশাল কমান্ড, তারা কিন্তু সীমান্ত এলাকায় সতর্ক থাকবার জন্য পূর্ণ মেসেজ এবং তাদের যে প্রস্তুতি দরকার সেটা তারা নিয়ে রেখেছে। এবার এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অত্যন্ত জটিল হতে পারে ভারত বাংলাদেশ সম্পর্ক। কারণ এটাই যে পাকিস্তান সেনা যখন বাংলাদেশকে ট্রেনিং দেবে, বাংলাদেশ সেনাকে ট্রেনিং দেবে, ডেফিনেটলি যেহেতু পাকিস্তানের সঙ্গে ভারতের একটা ক্রমাগত একটা শত্রুতার সম্পর্ক রয়েছে, ক্রমাগত একদম ঘোষিত শত্রুতার সম্পর্ক, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই পরিস্থিতি ভারতের কাছে ডেফিনেটলি উদ্বেগের বিষয়, চিন্তার বিষয় এবং এই নিয়ে বিশেষ সামরিক প্রস্তুতি রাখবার বিষয়, যেটা অবশ্যই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক তারা ডেফিনেটলি করছেন। আপনারা জানেন যে এর মধ্যে অজিত দোভাল, তিনি বেজিংয়ে গেছিলেন, চীনের সঙ্গে কথা হয়েছে। একটা জিনিস আমাদের কাছে অত্যন্ত গুড নিউজ, যেটা আপনাদেরকে বলে রাখা ভালো, আপনি জানেনও বাই দ্য ওয়ে অনেকে, কারণ সবাই বাংলাদেশ ইস্যুতে সতর্ক থাকেন, সেটা হচ্ছে যে চীন কিন্তু কোনোভাবে বাংলাদেশকে মোরাল সাপোর্ট বা লজিস্টিক সাপোর্ট কোনোটাই কিন্তু করবে না এখনো পর্যন্ত। তাদের এটা হচ্ছে স্ট্যান্ড পয়েন্ট। বরঞ্চ আরাকান আর্মিকে তারা লজিস্টিক সাপোর্ট, আর্মস অ্যামুনেশন এবং তাদের আরও নানান রকম যেগুলো তাদের কূটনৈতিক বিষয়ে সাহায্যের প্রয়োজন, তারা করতে রাজি আছে। অর্থাৎ ভারতের এই বিরাট বাজারকে আপাততভাবে চীন নষ্ট করতে চায় না। সেখানে ডেফিনেটলি পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছে, এটা ভয়াবহ বিষয়। আসুন এই মুহূর্তে আমরা পরিচয় করে দেবো, আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। আমি স্বাগত জানাবো আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে। বাংলাদেশ থেকে আমাদের আজকে অতিথি গেস্ট সৈয়দ মামুন মেহবুব, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
এবং সেই সঙ্গে SCBA সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক। আপনাকেও স্বাগত জানাবো আজকের আমাদের এই অনুষ্ঠানে। আপনি আজ ভারতের একজন অতিথি, আপনার কাছ থেকে আতিথেয়তার সম্পর্ক, সৌজন্যবোধ এবং আমাদের যে সাংস্কৃতিক পুরনো যে মেলবন্ধন, বর্তমানে এখন যা পরিস্থিতি তাতে আমি বলবো না যে এখনও মেলবন্ধন অটুট রয়েছে, অবশ্যই আমাদের এই আলাপচারিতায় এই সম্পর্ক কিন্তু কন্টিনিউ হবে। কিন্তু একদম প্রথম আমি ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় আপনার কাছে জানতে চাইব, আপনি খুব স্পষ্ট এখন আমাদের কাছে, আপনাদের কাছে, বিশেষত আপনাদের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি, সেখানে পাকিস্তান সেনার যে আগ্রাসন ছিল পূর্ব পাকিস্তানে, তাদেরকে হটানোর জন্য, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু ভারতের ইন্টারফেয়ারেন্স এই যুদ্ধে, এবং পরবর্তীকালে যা হয়েছে আমরা জানি। এই যৌথ মহড়া আগে বাংলাদেশের সঙ্গে অন্ততপক্ষে হাসিনা আমলের সময় হয়নি, কিন্তু আবার নতুন করে এই যৌথ মহড়া, সামরিক মহড়া বাংলাদেশ পাকিস্তানের আন্ডার অবজারভেশনে করতে চলেছে। এটা ভারতবর্ষের কাছে থ্রেট, নাকি এটাকে আমরা স্বাভাবিক যে জয়েন্ট ভেঞ্চারগুলো হয় সেরকমভাবেই দেখব? দেখুন, একটু আগের থেকেই শুরু করি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়ে গেছে। সুতরাং আজকে বাংলাদেশের যে জনগণ, যাদের বয়স 53 বছরের বেশি, তারাই জানেন যে 25শে মার্চ 1971 রাত্রিবেলায় কী ঘটনা ঘটেছিল, এবং তারপরে যত দিন না বাংলাদেশ স্বাধীন হয় কি অত্যাচার চালিয়েছিল এই পাকিস্তানি সেনাবাহিনী। এই জিনিসগুলো তারা এই যাদের 53 বছরের কম বয়স, বা তখন যাদের 4-5 বছর বয়স ছিল, তারাও এগুলো দেখেনি, তারা এগুলো জানে না বা বোঝেনি। সেই জন্যে এই যে আমি আগেও বলেছি, এই যে 5 আগস্টের ঘটনা, এটা একদিনে ঘটেনি। এর জন্যে কিন্তু বেশ কিছুদিন ধরে প্ল্যানিং হয়েছে, এর জন্যে ফান্ড এসেছে, সে ফান্ড ডিস্ট্রিবিউট হয়েছে, তাদের ভুল বোঝানো হয়েছে। এই যে বিরাট একটা অংশ পাকিস্তানের যে পপুলেশন, বাংলাদেশের যে পপুলেশন, তার একটা বিরাট অংশ যারা 53 বছরের থেকে যাদের কম বয়স, তাদের ভুল বোঝানো হয়েছে। মুক্তিযোদ্ধা সম্বন্ধে তাদের ভুল বোঝানো হয়েছে, ভারতবর্ষের অবদান সম্বন্ধে তাদের ভুল বোঝানো হয়েছে। এই ভুল বুঝিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করা হয়েছে। সেই জন্যে আর এই মোহাম্মদ ইউনুস এবং তার যে সাঙ্গপাঙ্গরা আছে, মোহাম্মদ ইউনুসের ওনার মাইক্রো ফাইন্যান্স, ওনার ব্যাংক, ওনার হি ইজ অলরেডি কনভিক্টেড ইন সাম কেস। এছাড়া আরও অনেক ওনার বিরুদ্ধে অনেক কথা, উনি ব্যাংক তছরূপ করেছেন, এই সব আছে। সুতরাং তার যারা সাঙ্গপাঙ্গ আছে, তারা ভারতবর্ষের সঙ্গে ভালো রিলেশন চাইবে না। এবং এই যে ভুল বোঝানো প্লাস এটা হচ্ছে একটা প্রিফিক্সড আন্ডার দ্য কার্পেট এজেন্ডা ছিল, যে বাংলাদেশকে অশান্ত করে, বাংলাদেশকে এই হাসিনা সরকারকে হাঁটিয়ে দিয়ে এখানে একটা আনরেস্ট তৈরি করতে হবে ভয়ঙ্করভাবে, এবং ভারতবর্ষের বিরোধিতা করতে হবে। এই ভারতবর্ষের বিরোধিতা করতে গিয়ে মদত জুগিয়েছে কারা? মদত জুগিয়েছে ডিপ স্টেটস, মদত জুগিয়েছে ISI, এবং তাদের জন্যেই এই যে ভারত বিরোধী একটা ভয়ঙ্কর ক্যাম্পেন গোটা বাংলাদেশে চলেছে। এখানে যেহেতু ISI এর মদত আছে, জামাত প্রো পাকিস্তানি, জামাত চিরকালে আওয়ামী লীগের বিরোধিতা করেছে, সেই জন্যে তাদেরও ইউজ করা হচ্ছে। এবং স্বাভাবিকভাবে এবার ট্রেনিংয়ের কথা বলি, মিলিটারি ট্রেনিং। 1971-এর পরে মিলিটারি ট্রেনিং বাংলাদেশ আর্মির অফিসাররা ভারতবর্ষে এসে ট্রেনিং করেছেন। বিভিন্ন আর্মি যে ডিফেন্স এস্টাবলিশমেন্টসগুলো আছে, তারা স্পেশালাইজ কোর্সেস করেছেন আমাদের এখানে এসে, ভারতবর্ষে এসে। আজকে পাকিস্তান, তারা যাবে পাকিস্তান তাদের ট্রেনিং করাবে। এবং
কে পাকিস্তান কি ট্রেনিং করাবে তাদের? সেটা পাকিস্তান নিজেই তাদের আর্মস অ্যামুনিশনস যাই থাকুক না কেন, তার সঙ্গে তো বাংলাদেশের আর্মস অ্যামুনিশনসের কোনো প্যারিটি নেই। কী ট্রেনিং করবে? আর ট্রেনিংটা তো একদিনে হয় না। ট্রেনিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস ইন আর্মি অর নেভি অর এয়ারফোর্স। এই কন্টিনিউয়াসলি আমি শুনছি 1 বছরের জন্য তারা আসবে, 1 বছরে এসে তারা এই স্মল আর্মস নিয়ে কিছু হয়তো ট্রেনিং করবে, কিন্তু তার বেশি কিছু করবে বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। বাংলাদেশ নেভি পাকিস্তান নেভির সঙ্গে ফেব্রুয়ারি মাসে আমান 2025 বলে একটা জয়েন্ট এক্সারসাইজ অ্যারাবিয়ান সিতে করতে চলেছে। সেটা আপনি যদি দেখেন যে বাংলাদেশ আর্মির স্ট্রেংথ কত, 1,60,000। বাংলাদেশ নেভির স্ট্রেংথ কি 5টা 6টা, 2টো সাবমেরিন, 5টা 6টা, মানে ইন রিয়েল সেন্স ওয়ারশিপস। এই তো বাংলাদেশ নেভির টোটাল স্ট্রেংথ। এই স্ট্রেংথ নিয়ে বাংলাদেশ নেভি পাকিস্তানের সঙ্গে যদি জয়েন্ট এক্সারসাইজও করে, তারা কতটা বেনিফিটেড হবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। একদম। সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক। আমি এবার মামুন সাহেবের কাছে যাব। মামুন সাহেব, মানে আপনার এই ডেজিগনেশন দেখে আমার আজকে আপনার এই ইস্যু থেকে বেরিয়ে গিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু সম্পর্কে দু একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু আমি সেটা করছি না, কারণ আউট অফ ট্র্যাক হয়ে যাবে। আপনাকে আমি কথার মাধ্যমে জিজ্ঞেস করব, কারণ আপনি এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক, আবার অন্যদিকে আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যাই হোক, আগামী 2 তারিখ তো আবার পরবর্তী শুনানি আছে বাংলাদেশ চট্টগ্রাম আদালতে। কিন্তু আমাকে একটা কথা বলুন, এই যে পাকিস্তান নির্ভরতা যেটা আমরা দেখছি, এগুলো তো এক একটা চুক্তি হচ্ছে, সঙ্গে ভিসার ক্ষেত্রে ক্লিয়ারেন্স, পণ্য আদান প্রদানের ক্ষেত্রে ক্লিয়ারেন্স, পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশে আসবার জন্য ফ্রি অ্যাক্সেস দেওয়া, ভিসাকে শিথিল করে দেওয়া, পাকিস্তান সম্পর্কে পাকিস্তানি ঠিক ভারত দালালের কাজ করেছে, এই যে এই ধরনের কমেন্টগুলো বাংলাদেশ থেকে উঠে আসছে, বিভিন্ন নেতারা বলছেন, বিভিন্ন সংগঠন বলছেন, বিভিন্ন রাজনৈতিক নেতারাও বলছেন। তো আমার কথা হচ্ছে যে এটা যদি এটা ভুল হয়, আমি হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যদি এটা ভুল হয়, আপনার মনে হতে পারে এটা ঠিক, কিন্তু তাহলে এই ভুল কারা বোঝালো? যে প্রশ্নটা ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় করলেন, আর যারা ভুল বোঝালো তারা কেনই বা বোঝালো? জি, ধন্যবাদ। নমস্কার সবাইকে আমাকে যুক্ত করার জন্য। আমাদের ডিসেম্বর মাস আমাদের মহান বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের, এবং আরো একটি বিজয় আমরা অর্জন করেছি 5 আগস্ট, যেটাকে আমরা মেটাফর হিসেবে বলি জুলাই 36। আপনি শুরুতেই আমার যেটা নামের সঙ্গে আমার প্রফেশনের সঙ্গে আমার পরিচয়ের কথা বলেছিলেন, আমি একজন আইনজীবী, এটাই বড় পরিচয়। তার সঙ্গে আমার যেটা সংগঠন, এটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, যেটা বাংলাদেশের হাইস্ট সাংবিধানিক বার। সেইটার ভিতরে সেইটার যে সংবিধান বা গঠনতন্ত্র, এইটা নানা সময় অনেকে লঙ্ঘন করার চেষ্টা করে বলি আমরা আইনজীবীরা স্বাধীন থাকার জন্য ওইটা করেছি। এইটা আমাদের নিজস্ব আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার বিষয়। তারপরও আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমি দেব। আমি আজকে আনন্দিত যে আপনাদের এই টিভিতে আমাকে আপনি যুক্ত করেছেন। আমার একটা বড় প্রথমেই বিষয় মনে হয় যে আপনারা বাংলাদেশ সম্পর্কে ঘুম ভাঙলো আপনাদের 5ই আগস্টে, যেদিন বাংলাদেশের ইতিহাসের সবচাইতে নির্মম, নৃশংস, ফ্যাসিস্ট, গণহত্যাকারী শাসক নিজের ছোট বোনকে নিয়ে হেলিকপ্টারে প্লেনে করে ভারতবর্ষে পালিয়ে গেল। তখন আপনাদের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে সাংঘাতিক উন্মাদনা, আমি উন্মাদনাই বলবো। মানে ফ্লাইটটা উনিই চালালেন নাকি? শেখ হাসিনা নিজে চালালেন ফ্লাইট? না, যেই চালাক, ভারত তো অনুমতি দিয়েছে, প্রথমে তো অনুমতি নিয়েছে, সেই বিতর্কে আমি যাব না। না, সেই বিতর্ক না, এখানেই তো প্রশ্ন, শেখ হাসিনাকে দেশ থেকে সেফ করিডোর করে দিল কারা? আচ্ছা, যে ধরলাম তদানীন্তন এখনকার সামরিক বাহিনীরাই করেছে, আফটার অল সাবেক বাংলাদেশ সেনার তো আর কোনো রাজনৈতিক পলিটিসাইজেশন হয় না। আমার কথাটা একটু বলতে দেন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর হবে। কারণ আপনাদের এই বক্তব্য আমরা গত 3-4 মাস ধরে একচেটিয়া শুনছি, বা যারা অনেকে দেখে। আপনারা গত 2014 থেকে যে শেখ হাসিনা গায়ের জোরে সম্পূর্ণভাবে বেআইনিভাবে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র দখল করে আছে, এবং 2014 নির্বাচনের সময় আজকের বিজেপি তখন ক্ষমতায় না, তখন কংগ্রেসের নেতৃত্বে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ 2 টার্ম, এবং আপনাদের ভারতের পররাষ্ট্র সচিব ভদ্রমহিলা
মিস সুজাতা সিং এসে আমাদের একজন সাবেক নেতা মারা গেছেন হোসেন মোহাম্মদ এরশাদকে ধমক দিয়ে যে নির্বাচনে আসো, কাজে বাংলাদেশের মানুষের যে ভারত বিরোধিতা হয়েছে এইটা গত 10 বছর ধরে, আমি 8 সাল বাদ দিয়ে দিলাম, 10 বছর ধরে শেখ হাসিনা যে গায়ের জোরে সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নস্যাৎ করে দিয়ে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে বারবার নির্বাচন নামক খেলা খেলে জনগণের উপরে স্বৈর শাসক থেকে ফ্যাসিস্ট শাসকে পরিণত হয়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই হাসিনাকে ভারত যখন অন্ধের মতো সমর্থন দিয়েছে, ভারতের এস্টাবলিশমেন্ট, আমি শুরুতেই ক্যাভিয়েট দিয়ে রাখি, ভারতের জনগণ আমাদের বন্ধু, ভারতের জনগণের সঙ্গে বা ভারতের যারা যে সমস্ত রাজনৈতিক দল শক্তি ভারতের প্রচলিত এস্টাবলিশমেন্টের এই সাম্প্রদায়িক ভারত বানানোর বিরুদ্ধে লড়াই করে, তাদের সঙ্গে আমরা একমত। তো সুতরাং ভারতের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, ভারতের 17 থেকে 18,000 সৈন্যের যে আত্মত্যাগ, এইটা আমরা সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা কোন দেশের সঙ্গে আমাদের আলগা কোনো পীড়িত নাই, আলগা কোনো শত্রুতাও নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবের সময় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হয়েছে। 74-এ জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ ঘুরে গেছেন এবং উনি আমাদের জাতীয় স্মৃতিসৌধ, যেটা মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 30 লাখ শহীদদের, সেখানেও তিনি ফুল দিয়ে গেছেন। তো সুতরাং আপনি যেটা আপনার চমৎকার উপস্থাপনা, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন পাকিস্তানের সঙ্গে আমরা মিশতে চলেছি, নতুন করে মিশার অমিশার কিছু না। আপনি এটা আপনারা যত হাইলাইট করে দিয়েছেন, আমি আমাদের বাংলাদেশে আগে মনে ছিল, এখন এটা সামনাসামনি আসছে আর কি। না মনের সামনের বিষয় না তো ভাই। আচ্ছা, ভারত আর পাকিস্তান যে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা নিয়েছে, আপনি আমাকে একটা কথা বলুন, ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা নিয়েছে, ভারত কমনওয়েলথের মেম্বার না? ভারত কি ইউনাইটেড কিংডমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে? ভারতের স্বাধীনতা যুদ্ধ, বিশেষ করে আমাদের দুই পারে বাংলার বাঙালিরা অসংখ্য আত্মত্যাগ দিয়েছেন। আমরা সেলুলার জেলে গেলে দেখি না, গর্বে বুকটা ভরে যায়। অসংখ্য বাঙালি সেইখানে কালাপানির মধ্যে ছিল। যদিও নরেন্দ্র মোদীর রাজনৈতিক গুরু ইংরেজদের কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে জেল থেকে বেরিয়েছিল, যাই হোক সেই তর্কে গেলাম না। এটা আপনাকে কে বললো? দাদা মাঝখানে ইন্টারফেয়ার করলে অসুবিধা হবে। বেশ হ্যাঁ বলুন, আমি বলি, শুনি। হ্যাঁ, আমাদের বক্তব্য হচ্ছে, আমরা ভারত আমাদের বন্ধু দেশ। এখানে আপনাদের ওখানেও যেরকম উগ্র জাতীয়তাবাদী নেতারা রয়েছেন, দায়িত্ব জ্ঞানহীন কথা বলেন, আমাদের এখানেও কেউ আছে, আমি এটা অস্বীকার করব না। এই দুইটারই আমরা নিন্দা জানাই। আচ্ছা, আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র, যদিও বা পাকিস্তানের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়েছিলাম, কিন্তু সেই পাকিস্তানকে আমরা 52 সাল থেকেই প্রতিরোধ করেছি, যখন তারা আমার ভাষার উপরে আঘাত করেছে। 62, 66, 6 দফা, 69, 71-এ ভারত আমাদের যে সহায়তা করেছে, আমরা সেই জন্য ভারতের কাছে সবসময় কৃতজ্ঞ। কিন্তু তার মানে এই না যে আমরা ভারতের অঙ্গুলি হেলনে চলবো। ভারত কোনটায় খুশি হবে, ভারত কোনটায় ব্যথা পাবে, সেটি আমার দেখার বিষয় না। আমার দেশের স্বার্থ আগে। আমার দেশের স্বার্থ রেখে ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্কে আমি আপনাদের একটা স্মরণ করিয়ে দিই, ক্যাপ্টেন সাহেবদেরকে বলি, 16ই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হলো, আপনারা রুস্তমজি অথবা PN হাক্সারের বইতে পাবেন, ভারতের কয়েক আমলা অতিরিক্ত আবেগে গিয়ে আমাদের প্রথম সফল প্রধানমন্ত্রী মুজিবনগরের তাজউদ্দিন আহমেদকে কলকাতায় থিয়েটার রোডে অভিনন্দন জানাতে গিয়ে বলেছিল যে আমাদের ভারতীয় ব্যুরোক্রেসি আপনাদেরকে দিচ্ছি। তাজউদ্দিন সাহেব তার সব সুলভ স্মিত হেসে বলেছিল, আমাদের আমলাতন্ত্র আছে, আপনাদের আমলা লাগবে না। আর বঙ্গবন্ধু শেখ মুজিব 10ই জানুয়ারি এই দিল্লিতে পালাম বিমানবন্দর, এখন যেটা ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, সেইখানে নেমে ভারতের তদানীন্তন অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী, আমাদের মুক্তিযুদ্ধে যার অবদান অসাধারণ, ইন্দিরা গান্ধীকে বিনয়ের সঙ্গে বলেছে, হার এক্সেলেন্সি, হোয়েন ইউর আর্মি উইল লিভ ইন মাই কান্ট্রি। এবং ভারতের আর্মি 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশ থেকে ফেরত আসা শুরু হয়েছে। কাজে ভারত এবং বাংলাদেশ সবসময় আমরা যেটা চাই, একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা রেখেই সম্পর্ক এগুবে।